গল্পের নাম কাফন। মূল গল্পটি লিখেছেন মুন্সী প্রেমচাঁদ, অনুবাদক মঞ্জুরুল হক। ঝুপড়ির দুয়ারে বাপ বেটা দুজন বসে আছে, চুপচাপ। সামনে একটা আগুনের কুণ্ডলি নিভু নিভু জ্বলছে। ভেতরে বেটার যুবতী বউ বিধিয়া প্রসব বেদনায় উথাল পাথাল আছাড় খায়। থেকে থেকে তার মুখ থেকে এমন মর্মবিদারক আর্তনাদ বের হয়ে আসে যে উভয়ের কলিজা পানি হয়ে যায়। শীতের রাত, চারদিক নৈশব্দে ডোবা, সারা গ্রাম অন্ধকারের চাদরে ঢাকা। মনে হচ্ছে বাঁচবে নাকো, দিন মানই তর্পি গেল। যা তো যা মাধু, একটু দেখি আয়। বাপ হাসু বলল, মরেই গেলে জলদি মরছে না কেন? কি দেখে আসবো গো? ভয় খাওয়া পাখির মতো জবাব দিল মাধু। তুই একটু শক্তমক্ত পাশা নাচিস হেবো। বছর ভরেই যার সাথন জীবনের সুকুমুকু খেললি, তার সাথে এমন অকরুণ করছিস? হাসু বলল, বললেই হবে, ওর ওই তরপানি, তাতে আবার হাত পায়ে ছটফটি, ওসব আমি দেখতে পারি না কো। জবাব দিল মাধু। একে তো চামারের ঘর, তারপর আবার গাঁ জুড়ে তার বদনাম আছেই। হাসু একদিন কাজকাম করে তো 3 দিন করে আয়েস। মাধুও কম না, সে এমনই কামচোর, 1 ঘন্টা খেটে ছিটে ফের 1 ঘন্টা চুরুট টানে। এ কারণে কেউই তাকে কাজে রাখে না। ঘরে যদি 1 মুঠ চাল ডাল কিংবা 1 ফোঁটা শালুনের ঝোল থাকে তো কসম খেলেও কাজে নামবে না মাধু। দিন 2 অনাহারি কাটলে পরে একদিন হাসু গাছের ডাল পাতা ভেঙে কুড়িয়ে মাধুর কাছে দেয়, আর মাধু সেগুলো নিয়ে বাজারে বেচে আসে। যে কদিন এ দিয়ে চলে সে কদিন আর রোজগার নেই। দুজন নবাবের বদন নিয়ে দিনভর এদিক সেদিক ঘুরে বেড়ায়। আবার যখন ক্ষুধো পিপাসা হবে তখন হয়তো আবার কাঠখড়ি ভাঙে, নয়তো অনিচ্ছায় কারো 2-4 আনার মজদুরি তালাশে যায়। এমন না যে গায়ে এখন কাজের দুর্ভিক্ষ যাচ্ছে, কাজবাজের কোনো অভাব নেই। কৃষাণকুলের গ্রাম, মেহনতি মানুষের জন্য 5-50টা কাজ ছড়িয়েই থাকে। কিন্তু গায়ের মানুষ এদের কাজের জন্য তখনই পায় যখন দুজন থেকে অন্তত একজনের কাজ না করে আর কোনো উপায় থাকে না। ভাগ্যক্রমে এই দুজন যদি সাধু সন্ন্যাসী হতো তবে অল্প তুষ্টি আর খোদা ভরসার লাইনে এদের শুদ্ধ করতে কোনো সবকের দরকার হতো না, কেননা এইসব তাদের স্বভাবজাত গুণাবলী। আজব এক জীবনধারা এদের। ঘরের মেঝেতে 2-3টে মাটির বাসন ছাড়া আর কোনো সম্পত্তিও এদের নেই। ছেঁড়া ফাটা কাপড়ে লজ্জা ঢাকাই সার। পার্থিব ভাবনা থেকে বিলকুল বেফিকির। ঋণে কর্জে একেবারে জেরবার। গালিও শোনে, মারও কম খায় না, কিন্তু মোটে লাজ নেই গম নেই। নিঃস্ব এতখানি যে পাওয়ার আশা বাদ দিয়েই লোকে যা কিছু কর্জ দেয় এমনি দেয়, শোধ চাইলেও পায় না। কালাই মোটর বা মিষ্টি আলুর ফসলের দিনে ক্ষেত থেকে আলু মোটর উগলে এনে খায়, সিদ্ধ অসিদ্ধ খায়। ক্ষেত থেকে পেঁয়াজ উঠিয়ে মরিচ ছিঁড়ে ভুনা করেও খায়। কখনো দিন 5 জন্য পরের ক্ষেত নিড়িয়ে আঁখ তুলে এনে তারপর রাতে বসে বসে চষে। এই রকম যাযাবর সন্ন্যাসীর মতো করে জীবনের 60 বছর কাটিয়ে দিয়েছে হাসু। মাধুও বাবার পদচিহ্ন দেখে দেখে গর্বিত সন্তানের মতো চলছে। বরং বলা ভালো, বাবার নাম শিরোনাম আরও খানিকটা উজ্জ্বল করেই চলছে সে। আজও দুজনে একসাথে আলোর কুণ্ডর সামনে বসে আলু সিদ্ধ করছে। এই আলুও কারো ক্ষেত থেকে হালাল করা হয়েছে নিশ্চিত। হাসুর বিবির পরপার যাত্রা হয়েছে বহুদিন। মাধুর শাদী হয়েছে মাত্র গত বছর। মেয়েটা জাতবংশীয়ই ছিল বটে। আসার পর থেকে এই পরিবারে কিছুটা আদব লেহাজের ভিত বুনিয়াদ রেখেছে সেই। যাতায় ঘাস দানা পিষে খোসা ছাড়িয়ে দিনে না হলেও শেরখানে কাটা জোগাড় যন্তর করে ফেলত মেয়েটা। তারপর তা দিয়ে এই 2 নির্লজ্জ নিকাম্মার উদর আগুন নেভাত। কিন্তু আসার পর বাপ বেটা আরও বেশি আলসে আরামখাকি হয়ে গেছে। শরীরের জোড়া আরও একটু নির্লজ্জ শক্ত হয়ে উঠছে এদের। কেউ কাজে ডাকলে নবাবী ঢঙে দ্বিগুণ মজদুরি হাঁকত না করার ইচ্ছায়। সেই মেয়েটাই আজ ভোর থেকে প্রসব যন্ত্রণায় মরতে বসেছে। আর এই 2 স্বজন সম্ভবত এই অপেক্ষায় আছে মরুক, ও মরলেই একটু শান্তি মিলবে ওদের। হাসু আলু বের করে ছিলতে ছিলতে বলল, যা না একটু দিকি আয়, কেমন তর রয়েছে।
ওই ডাকিনীটা উয়া করছে আর কি। এ গায়ে তো ওঝাজিও 1 রুপি মাংবে, সেটি আসবে না কোন ঘর থেকে? আসলে মাধুর আশঙ্কা হলো সে ঘর যাওয়া মাত্রই আলুর বড় ভাগটা সাবার করে দেবে হাসু। বলল, কুটুরিতে জাতি আমার ডর লাগছে। ডর কিসে রে? আমি তো হেতায় আছি নাকি? তাহলে পরে তুমি গিয়ে দেখে না। শোন মাধু, আমার মেয়ে মানুষ জবে মরেছিল, আমি 3 দিন তার সিথান থেকে 1 চুল নড়িনি। তারপর তোর পরিবার আমাকে দেখলি পরে কেমন শরম পাবে বল দেখি। কোনোদিন তো তার শুরুমুখটি আমি দেখিনি, আজ গিয়ে তার খোলা পটকা শরীর দেখব নাকি রে? তার গা গতরের কোনো বালাই তো এখন সিদে নেই। আমাকে দেখলি পরে কুয়াইশ করে একটু হাত পা নাড়াবে, তাও তো পারবি না নে। ওদিকে আমি তো চিন্তা করি মুচ্ছি বাপুচে, তেল গুঁড়ো নেই আমার ঘরে, একটি কাঁচি পর্যন্ত নেই কো। ইখান বাচ্চা কাচ্চা হলি পরে কি করব নে? সবই আসি পড়বে নে। ভগবান বাচ্চা দিলি পরে দিকপিত যারা একটু নুন পানি একটি পয়সা তকও দেয়নি কোনোদিন, তারাও ডেকি ডেকি 2-4 আনা বাইর করি ছাড়বি নে। আমার তো চেলে হলো, ঘরে কিচ্ছুটি ছিল নাকি? ওমন তোরও দেখিস, আজ ভি একরকম কাম চলিয়ে যাবি নে। যে সমাজে দিনমান গতর খাটানো মানুষের অবস্থাও এদের থেকে বিশেষ ভালো ছিল না আদৌ, সেখানে বাস করেও এমন ভরসার কথা বলার তাগত এদেরই ছিল বলতে হবে। এরা সেই ক্ষেত খামারের মেহনতি কৃষাণকুলের ভজিয়ে ভাজিয়ে ফায়দা হাসিল করতে পারত বলে কৃষক পরিবারের থেকেও এদের ভার ভাবনা ছিল অনেক কম। বলতে গেলে বিলকুল চিন্তামুক্তই ছিল এরা। এ ধরনের মনমগজ তৈরি হয়ে যাওয়াতে আশ্চর্যের কিছু নেই। আমার মতে কৃষাণকুলের তুলনায় হাসু অনেক বেশি সূক্ষ্মদর্শী ছিল হয়তো, যার ফলে মাথা মোটা সাধাসিদে কৃষক গোষ্ঠীর একজন না হয়ে সে উচ্ছৃঙ্খল চিটার বাটপারদের কাতারে ঢুকে পড়েছিল। তবে হ্যাঁ, তার মধ্যে অবশ্য এই যোগ্যতা ছিল না যে একদম পায়ে পায়ে তন্ত্র গুন্ডাদের আদব কায়দা মেনে চলবে। অর্থাৎ এতটাই ঢিলামাসি ছিল যে কোনো বদ কানুনের আদতও গড়ে উঠতে পারেনি সঠিক মাত্রায়। হয়তো এই কারণেই তার বয়সী একই সাথে বেড়ে উঠে যেখানে অন্য অনেকে গায়েগঞ্জের মাতব্বর সর্দার হয়ে বসেছে, আর এই হাসুকে মানুষ ভ্রুকুটি করছে, ছিচকে চোর বলে চিহ্নিত করছে, তারপরও হাসু মনে মনে তৃপ্তির হাসি হাসতে পারছে। ভাবছে তার এই গরিবী হাল যদি আজ না হতো তাহলে কি ভোগটা ছিল কপালে। এই জীর্ণ দুর্দশা আছেই বলেই তাকে কৃষাণের মতো হাড় ভাঙা খাটুনি করে মরতে হয় না। তদুপরি কৃষাণের মতো সাদা দিল হলে তার সরলতা আর নির্বাচনতার সুযোগ নিত তার মতো অন্য মানুষ। আহ, বড় বাঁচা বেঁচে গেছে সে। দুজনেই আগুন থেকে আলু বের করে গরম গরম গিলতে থাকে। কাল থেকে এ অবধি কিচ্ছুটি মুখে পড়েনি, খাওয়ার মতো পায়নি কিছু। তাই বলে এটুকু সময়েরও বার নেই যে খানিকটা জুড়াক তারপর মুখে দেবে। বেশ কয়বারই দুজনের জিভ ঝলসে গেছে তক্ষণে। খোসা ছাড়ানোর পর আলুর শরীরটা তেমন গরম মনে হলেও ভেতরটায় আগুন অঙ্গার হয়ে জমে থাকে। দাঁতের নিচে নামার সাথে সাথে গলাসহ টাকরা জ্বালিয়ে দেয়। কিন্তু এই অঙ্গারটা মুখে রাখার থেকে ভালো একে ভেতরে পাঠিয়ে দেওয়া, যেহেতু সেখানে ঠান্ডা করার বেজায় উপকরণ মজুদ আছে। অতএব দুজনেই ঢোক গেলার মতো করে আলুগুলো তাড়াতাড়ি গলার ওপারে ঠেলে দেয়। এই করতে যে তাপে কষ্টে চোখ থেকে ছটাকখানেক পানিও বেরিয়ে গেল হাসুমাধুর, তবু খান্তি নেই। কে কাটছে বেশি খেতে পারল চলছে তার এক অসম প্রতিযোগিতা। এমনই নিদারুণ সময় কোত্থেকে হাসুর চোখে একখানি ভোজের নিমন্ত্রণের স্মৃতি ভেসে আসে উড়াল পাখির মতো। 20 বছর আগে সেই নিমন্ত্রণে গিয়ে হাসু যেমন ভরপেট খেতে পেয়েছে তা তার জীবনে একটা মাইল ফলক ঘটনা বইকি। আজও তার খিদে চাগানো স্মৃতির টাটকা মাছের মতো সুগন্ধি ছড়ায়। সে স্বগতোক্তি করে, সেই ভোজের কাহন ভুলব না রে মাধু। আজ তক তেমন মজেদার খানা পেটভুরি খাওয়া নেই কো আর। মেয়ের পক্ষের লোকেরা সবাইকে লুচি খাইয়েছিল, সব্বাইকে, ছোট বড় সকলেই সে লুচির ভাগ পেয়েছে। সাথে ছিল খাঁটি ঘিয়ের চাটনি, রায়থা, 3 রকমের শাকভাজি, একটা ঝোল ঝোল রসালো তরকারি, আচার, মিঠাই। কি করে বোঝাবে যে সেই ভোজের খাবারে কেমন তর সোয়াদ হয়েছিল সেদিন? যা খুশি চাও আর যত চাও খাও, কেউ বাধা দেবে না, জিজ্ঞেসও করবে না। অতিথিরা এত এত খেয়েছে, খাইয়েছেও যে কেউ হয়তো পানি খাবে, গ্লাসে পানি নিয়ে খাবার আগেই পাতে গরম ভাপ ওঠা গোল গোল কচুরি ঢেলে দিল। হয়তো সে না করছে, ভাই আর খেতে পারছি না, কিন্তু কে শোনে সে কথা, দিয়ে যাচ্ছে তো যাচ্ছে। শেষে যখন সবার হাত মুখ ধোয়া হলো তো সবাইকে একটা বড় পানও খেতে দেওয়া হয়েছে। কিন্তু আমার আবার পান খাওয়া সইত না রে মাধু, মুন্ডুপে চক্কর মারে, সোজা হয়ে দাঁড়াতে পারছি না। তড়া করে গিয়ে ঠাকুরের কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলুম। বড় দিলদরিয়া লোক আছে সে ঠাকুর। মাধু তার বাপ হাসুর কথা শুনছিল আর জিভ বের করে মজা চাকছিল।
তারপর বলল, আহ, ইক্ষণ যদি কেউ আমায় শিরা মাক্কান ভোজ খাতি ডাকত। ইখানে আর কে কি খাওয়াবে, ও জামানা আলাদা ছিলেক। এখন তো সবেরে কৃষ্টগিরিতে পেয়েছে। বিয়ে শাদিতে কম খরচা করো, শ্রাদ্ধে খানাতে বেশি খরচা করি, হবে কি? ইরাম কত্তা মুসল্লি বেরি হইছে। পুচে দেখো তো, গরিবের মালামাল চুষে চুষে কোথায় নিয়ে রাখবি বাপু? পরেরটা চোষণের কালি তো কোনো খামতি দিকি না কো হামাক। হামাক খিলানের কালি যত কৃষ্টগিরি। তুমি কি 20টা লুচি খাইতে পারিছে বাবুজি? 20টা বলিস কি রে, তার চেয়ে বেশি খাই না মনে করছে। আমিও 50-এর কম খাইনি মনে করছে। পাঠার গোস্তের ঝোল ছিল, আজ তো তার আধেকটাও কেউ খাইতে দেবে না। আলু খাওয়া হলে দুজনে পানি খায় পেট ভরে। তারপর পরনের ধুতি বিছিয়ে সেই আগুনের সামনেই পা দুটোকে পেটের সাথে দয়ের মতো পেঁচিয়ে শুয়ে পড়ে। দূর থেকে দেখলে মনে হয় যেন দুটো আজদাহ সাপ কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। ওদিকে বিধিয়া আ উ আর্তনাদ করেই যাচ্ছে। সকালে মাধু কুটুরির মধ্যে ঢুকে গিয়ে দেখে তার বিবি ঠান্ডি মেরে পড়ে আছে। তার মুখের ওপর মাছি ভনভনিয়ে উঠছে। ফ্যাকাশে চোখের মণি আর পুতুলি উল্টে আছে। সারা দেহে মাটি কাদা লেপটে একেবারে লুতুপুতু অবস্থা। পেটের মধ্যেই নবজাত বাচ্চাটার জানাজা হয়ে গেছে। মাধু ভয়ে আটকে ওঠে, দৌড়ে আসে হাসুর কাছে। তারপর দুজনে একসাথে হায় হায় রবে কোরাস কান্না জুড়ে দেয়। 2 হাতে মাটি মেখে বুক চাপড়ানোর কাজটাও সমান তালে চালায়। এই আহাজারি শুনে প্রতিবেশীদের ছুটে আসতে দেরি হয় না। কিন্তু বেশি কান্নাকাটি করার সুযোগ কই? মেলা কাজ বাকি পড়ে আছে। কাফনের জোগাড় যন্ত্র এবং কাঠ পাট লাকড়ির ব্যবস্থাও করতে হবে। এমন দুর্দিনেও এদের ঘরে এক সিকি পয়সা দেখা পাওয়া চিলের বাসায় আস্ত খণ্ড বাঁশ পাওয়ার মতোই দুষ্কর, দুর্লভ। অগত্যা নিরুপায় হয়ে বাপ বেটা কাঁদতে কাঁদতে গ্রামের জমিদারের দুয়ারে ধর্ণা দেয়, যা দেখে মনে হতে পারে পূর্ব পরিকল্পনারই অংশ মতো। জমিদার মশাই যদিও এদের দুজনের চেহারা অবধি দেখতে ঘেন্না করতেন, এমনকি চুরির অপরাধে কথা দিয়েও কাজ না করার গুনেগার দিতে নিজের হাতে এদের দুইটাকে উত্তম মাধ্যমও দিয়েছেন কয়েকবার। কান্না দেখে তিনিও জিজ্ঞেস না করে পারলেন না, কি হে হাসু, কাঁদছিস কেন রে? মনে হচ্ছে কাঁদতে কাঁদতে চেহারাখানাই বিগড়ি ফালিছ। দেখি তো চিনাই যাচ্ছে না কো। কি আবার কোনটা ফলিয়েছ? এই গায়ে আর থাকবি না সেই সিদ্ধান্ত পাকা করেছিস নাকি? হাসু মাটিতে মাথা ঠেকিয়ে জল থই থই চোখে বলল, সরকারজি, বড় বিপদে পড়ে এইছি। মাধুর পরিবার ও রাতে গত হয়ে গিয়ে দিন মান তড়পে তড়তে গেল সরকার। দুপুর রাত তক তার সিথানে পড়েছিলুম হাম দুটি প্রাণী সরকার। ওষুধপথ্যি যেটুকু পাইছি সব করেছি, কিন্তু ও হামাক সব ফেলে মনে বড় দাগা দিয়ে চলি গিয়ে। মালিক, ইকন হামাক একটা রুটি দেওনের কেউ নেই কো আর। বড় নিঃস্ব হয়ে গিয়ে হামি, ঘর উজাড় হয়ে গিয়ে। আমি তো আপনার গোলাম, ইকন আপনি বিনি বিধিয়াক মাটি দেওনের আর কে আছে? হামাক সব তো ওষুধপথ্যিতে খুইয়ে দিও। আজ মালিক, আপনি কিছু দিলি পরে ওর সমাধিতে ছাই উড়বে সরকার। আপনি বিনি আর কার দুয়ারে যাব মালিক? জমিদার সাহেব দিলদরিয়া মানুষ বটে, কিন্তু তিনি বিলক্ষণ জানেন হাসু মাধুর প্রতি দয়া করা আর কালো কম্বলে রং করা একই কথা। মনে চাচ্ছিল বলে দেন যে, যা দূর হয় এখান থেকে, লাশ ওই ঘরের মেঝেতেই পুঁতে রেখে দে। এমনিতে তো সব আর ডাকলি পরেও পাত্তা পাওয়া যায় না। এখন যেই না গরজ পড়িছে অমনি এসে খোসামদি তোষামদির বান ছুটিয়ে দিচ্ছিস। ছালা, হারামখোর, বদমাস কাহাকা। কিন্তু গোস্বা কিংবা প্রতিশোধ নেওয়ার সময় এটা নয়। ইচ্ছায় না অনিচ্ছায় কে জানে 2 রুপির একটা নোট ধরে ছুঁড়ে মারলেন জমিদার, এইটুকুই। সান্ত্বনার একটা শব্দও মুখ থেকে বের করলেন না তিনি। এমনকি একবার সেদিকে ফিরেও তাকালেন না। মনে হয় মাথার বোঝা ঝেড়ে ফেলে স্বস্তি পেয়েছেন খানিক, ব্যাস। জমিদার সাহেব যেহেতু 2 রুপি দিয়েছেন, তাই গায়ের বেনিয়া মহাজনেরও প্রত্যাখ্যান করার সাহস হল না। হাসু আবার জমিদারের নামে ঢেড়া পেটাতে বেশ ওস্তাদ। সুতরাং কেউ 1 আনা 2 আনা আবার কেউ 4 আনা বিলিয়ে দিল হেসে খেলে। ঘণ্টা পার না হতেই হাসুর হাতে প্রায় 5 রুপি পরিমাণ পয়সা জমে গেছে। এছাড়াও কেউ দিয়েছে ডাল, শস্য, কেউ বা চাল, কেউ জোগাড় করে দেয় লাকড়ি। দুপুরবেলা হাসু আর মাধু কাফনের কাপড় আনতে বাজারে রওনা হয়, আর আশেপাশের লোকেরা বাঁশঝাড়ে যায় বাঁশ কাটতে।
এদিকে গ্রামের পাতলাদিল মহিলারা এসে বসে লাশ দেখার পুণ্য হাসিল করছে আর তার দুর্ভাগ্যের কথা স্মরে স্মরে দুফোঁটা অশ্রু ঝরিয়ে বিদায় নিচ্ছে। বাজারে পৌঁছে হাসু বলল, দাহ করার কাঠখড়ির জোগাড় তো হয়ে গিয়ে, কি বলিস মাধু? মাধু বলল, হ্যাঁ, লাকড়ি তো অনেক জমছে দেখিয়ে এলুম, এখন কাফন লাগবে। তো সস্তা একজোড়া নিলেই হবে। হ্যাঁ, তাছাড়া আর কি, লাশ দাহখাটে চড়তি চড়তি রাত হয়ে যাবে খন, রাতে কাফন দেখবিই বাকে আর পরক করবিই বাকে। কেমন রেওয়াজ হয়েছে সমাজে দেখো বাপু, যে আচ্ছা খাচ্ছা জিন্দা থাকতি ছেঁড়া ফাটা কাপড় পরতে নিল, মরলে তারও নয়া কাপড় চাই। কী বা করার আছে বল? এই 5টা রুপি যদি আগে পেতি তবে তো সত্যি খানিক ওষুধপথ্যির জোগাড় হয়ে যেত। দুজনেই একে অপরের মনের মর্মকথা বুঝতে পারছিল ঠিক ঠিক। বাজারে দুজনেই এদিক ওদিক ঘুরতে থাকে। সন্ধে ঘনিয়ে এসেছে। দুই বাপ বেটা ঘটনাচক্রে অথবা হয়তো ইচ্ছাচক্রেই এক শুঁড়িখানার দরজায় এসে ঠেকে এবং যেন নিয়তির ঘুরপাকেই ভিতরে ঢুকে পড়ে। খানিকক্ষণ উভয়েই হতভম্ব অবস্থায় দরজার সামনেই দাঁড়িয়ে থাকে। সম্বিত ফিরতেই হাসু 1 বোতল মদের অর্ডার করে বসে এবং তারপর দুজনেই চেয়ারে বসে টেবিলে কনুই রেখে পুরো দস্তুর পানে নিমজ্জিত হয়ে যায়। ক্যাক পেগ পান করার পর দুজনকেই নেশায় পেয়ে বসে বেশ করে। হাসু বলল, কাফন পরিয়ে কি লাভ হবি নে, শীষবেলা তো পুড়ে ছাইপাশো হয়ে যাবে খন, তোর বিবির পাতে কিছু মাত্র থাকতি নে। মাধু আকাশপানে তাকিয়ে বলল, যেন নিজের নিষ্কলুষতার কথা ফেরেশতাদের শুনিয়ে দিচ্ছিল। দুনিয়ার কি এক রীতি রে বাপ, ইকানের মানুষ কেন যে মন্দিরে 1000 রুপি দান দক্ষিণা করছে, কে দেখবে যে পরলোকে পায় কি না পায়? ধনীদের কোছে ধন আসে আর তারা সব ফু মেরে উড়িয়ে দেয়, আর হামাক কোছে উড়ানোর কী বা আছে? কিন্তু বাপুজি, মানুষকে কি কবি নে যদি জানতে চায় কাফন কনে? হাসু হেসে বলল, কবো যে কোমর থেকে ফসকি পড়ি গিয়ে, খুব খুঁজেছি, পাইনিকো। হাসু হাসে, এমন অপ্রত্যাশিত সৌভাগ্যে নিজেকে ভাগ্যবান মনে করে বলে, বেচারা বড় ভালো চিল বাপ, মরেও দেখ কত খাইয়ে গিয়েছে। 8 বোতলের বেশি সাবার হয়ে গেছে ততক্ষণে, তাই হাসু সের 2 লুচি অর্ডার করে, সাথে নেয় গোশতের তরকারি, কলিজা ভুনা আর তেলে ভাজা মাছ। শুঁড়িখানার সাথেই রেস্টুরেন্টের দোকান ছিল। মাধু 2 পাতিল ভরে সব নিয়ে আসে। 1.5 রুপির বেশি খরচ হয়ে গেছে এতেই। সব মিলিয়ে আর মাত্র সামান্য পয়সা বেঁচে আছে। দুজনে এমনভাবে গোগ্রাসে গিলছে সব, যেন বনের মধ্যে ক্ষুধার্ত বাঘের সামনে বহুদিন পরে শিকার মিলেছে। না কোনো কৈফিয়তের ভয় আছে তাদের, না ছিল দুর্নামের আশঙ্কা। মানবিক দুর্বলতার এইসব মঞ্জিল তারা অনেক আগেই পার করে এসেছে। তবু হাসু একটু দার্শনিক মেজাজে বলল, পরলোকে আমাদের প্রশ্ন করা হলে তখন কি জবাব দেব? প্রশ্ন তো অবশ্যই হবি রে, হা ভগবান, তুই সব জানতা, তুই ওকে বৈকুণ্ঠে ঠাই দিস। আমি 2টি প্রাণী অন্তর থেকে ওর জন্যে প্রার্থনা করছি। আজ ভোজন খাচ্ছি, কোনো দিন এমনটি খাঁটি পাইনি গো, সব তো ওর জন্যেই পাচ্ছি। এক মুহূর্ত পরে মাধুর মনে একটু সংশয় ভর করল। বলল, বাপুজি, আমিও তো কোনোদিন উকানে জাতি হবেক্ষণ তখন? হাসু এমন শিশুলাভ প্রশ্নের কোনো জবাব দিল না। মাধুর দিকে কেবল ভর্ৎসনার দৃষ্টিতে একবার তাকায়। যদি সেদিন আমাদের ধরে বিধিয়াক জিজ্ঞেস করে, আমায় তোমরা কাফন দিলি না কেন, তখন কি কব? কবি তোর মুন্ডুটা পুছবে তো কি কি? হ্যাদারাম, তুই কি করে জানলি যে ও কাফন পাবি না? হামাক বেকুফ মনে করছিস? আমি 60 বছর দুনিয়াতে বসে শুধু কি ঘাস কাটিছি? মনে রাখিস, তোর বউ কাফন তো পাবি, এর চাইও আরও ভালো কাফন পাবি। মাধু বাপের কথা বিশ্বাস করতে পারছিল না। বলল, কে দিচ্ছে কাফন? পয়সা তো তুমি সব উজাড় করে দিও। হাসু ধমকে উঠে বলল, আমি করছি যে এর চাই আরও ভালো কাফন পাবি, তুই ওটা মানতে পারছিস না কেন? কে দিচ্ছে ওটা করলেই তো হয়। ওরাই দিচ্ছে যারা এবার দিয়ে। হ্যাঁ, তবে সেই পয়সা হামাক হাতে আসবি বটে। তবে যদি কোনো মতে আসতে পারে, তাইলে হাম ফের মদ টদ খাইয়ে সব ফিনিশ করি দেব খব। কাফনের জন্যে তাহলে পরে ফের পয়সা তুলতে হবিনে। আধার যত বাড়ছে তার আর ঝলমলানির সাথে সাথে শুঁড়িখানার জৌলসও বৃদ্ধি পাচ্ছে।
কেউ গান গাইছে, কেউ মাতলামি করছে, আবার কেউ হয়তো তার প্রেয়সীর মুখে লোকমা তুলে দিচ্ছে। শুরিখানার আবহে মাদকতা, বাতাসে নেশার গন্ধ। এখানে কেউ কেউ আসতে না আসতেই মাতাল হয়ে যায়। এখানে মানুষ আসেই নিজেকে ভুলে থাকার আস্বাদ নিতে। মদ্যপানের চেয়েও বেশি আনন্দ পায় মানুষ এখানকার উচ্ছল উন্মতাল পরিবেশের গুণে। হতাশার বেদনাই এখানে টেনে নিয়ে আসে, আর কিছুক্ষণের জন্য সে ভুলে যায় সে কি জিন্দা না মুর্দা, নাকি বেঁচে আছে কবরের গুহায়। এই দুই বাপ বেটাও আনন্দ উল্লাস চরমভাবে উপভোগ করছে, এমনকি উত্তেজনায় ফেটে পড়ছে বারবার। মানুষের নজর কাড়তেও সক্ষম হয়েছে তারা। সবাই ভাবছে কি ভাগ্যবান তারা, পুরো বোতল নিয়ে বসেছে। খাবার দাবার শেষ হলে মাধু অবশিষ্ট লুচি আর প্লেটে জমে থাকা তেল উঠিয়ে এক ভিকুরিকে দান করে দেয়। ভিকুরিটা বহুক্ষণ যাবৎ বুভুক্ষের মতো তাদের দিকে তাকিয়েছিল। মদ্যপানের এই আনন্দ, নেশা আর উত্তেজনা জীবনে প্রথম তারা অনুভব করেছে। হাসু ভিকুরিকে বলল, যা, সব নিয়ে যা, বেশি করে আশীর্বাদ দিস। যার কামাই করা এই পয়সা সে তো বেঁচে নেই কো, তাতে কি, ওর আশীর্বাদ ওর কাছে পৌঁছে যাবি ঠিক। খুব কেঁদে কেঁদে তার তরে প্রার্থনা করিস, একদম নির্ভেজাল কাজের মজুরি নিয়ে কামাই করা পয়সা, বুঝেছিস? মাধু আবার আকাশপানে তাকিয়ে বলল, ও ঠিক বৈকুণ্ঠে যাবে গা, হতে পারে ও বৈকুণ্ঠের রানী হবি। হাসু হঠাৎ উঠে দাঁড়ায়, নেশায় টালমাটাল হয়ে বলে, হ্যাঁ রে বেটা, ও তো অবশ্যই বৈকুণ্ঠে যাবে। ও না গেলি পরে যাবে কি এই মোটা মোটা ভুঁড়িরা? এরা তো গরিবকে দু হাতে লুটে পুটে খায়, আর আপন বাপের পাপ মোচনের জন্যে গঙ্গায় সাঁতার কাটে, মন্দিরে জল চড়ায়। এই বিশ্বাসের এই খোশ রঙও ছিল নেশার এক অভূতপূর্ব বৈশিষ্ট্য। এর কারণেই দুঃখ হাওয়া হয়ে যায়। মাধু বলল, কিন্তু বাপুজি, বেচারি জীবনভর দুঃখেই ভুগি গিয়ে, মরলেও বড় দুঃখ কষ্ট সতি না পেরে। মাধু চোখে হাত রেখে কান্না জুড়ে দিল। হাসু সান্ত্বনার স্বরে বলল, কেন কাঁদছিস খামোখা? দুনিয়ার মায়াজাল থেকেও মুক্ত হয়ে গিয়ে বেশ বড় জঞ্জাল ছেড়ে বাঁচে গিয়ে। ও তো বড় ভাগ্যবান, এত তাড়াতাড়ি মায়ার মোহ বন্ধন ছাড়ি চলে যেতে পারিছে। এবার দুজনে সেখানে দাঁড়িয়ে গান গাইতে শুরু করে। দু চোখের মনিতে যা দেখা যায় সবই হলো ভেলকি। শনিখানা জুড়ে চলছে আনন্দ, উল্লাস, বেহায়াপনার, বেলেল্লোপনার হুল্লোড়। এই দুই বাপ বেটাও সেই হুল্লোড়ে গাইতে থাকে, মনে যা আসে সেই গান। একসময় দুজনেই উঠে নাচতে শুরু করে, হেলে দুলে টালামাটাল হয়ে, এদিকে সেদিকে ঢুলে ঢলে বেসামাল হয়ে, বোতলের সবটুকু মদ গলায় ঢেলে দিয়ে। পরিশেষে মাতলামির চূড়ায় উঠে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না নিজেদের, সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। মরেই গেছে হয়তো। কাফনের কাপড় এবার আর একটাই সামাল দিতে পারবে না গায়ের মানুষ, তিনটেই জোগাতে হবে। এতক্ষণ শুনলেন মুন্সী প্রেমচাঁদ রচিত ছোট গল্প কাফন।